নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। গতকালই আমরা দেখলাম কলকাতা লিগের ডার্বিতে অসাধারণ একটা খেলা। পাঁচটা গোল হলো, 3 গোল দিল ইস্টবেঙ্গল, মোহনবাগান দিল 2 গোল। ফলত ইস্টবেঙ্গল এই ম্যাচ জয়লাভ করলো এবং ইস্টবেঙ্গলের এই জয়ে নিঃসন্দেহে বলা যেতে পারে যে এই জয় অনেক দিনের যে হার, অনেক দিনের যে ব্যর্থতা, সেই ব্যর্থতাতে কিছুটা হলেও প্রলেপ দিল। যদিও সিএফএল এর যে রেকর্ড তাতে দেখা যাচ্ছে 163 বার দুটো দল মুখোমুখি হয়েছে, তাতে 57 বার জিতেছে ইস্টবেঙ্গল, 47 বার জিতেছে মোহনবাগান, 59টা ম্যাচ ড্র হয়েছে। রেকর্ডে হয়তো ইস্টবেঙ্গল এগিয়ে রয়েছে, কিন্তু এই একটা ম্যাচ যেখানে কোনো রেকর্ড কথা বলে না, কথা বলে সেই দিন মাঠে নেমে যারা খেলে। ইস্টবেঙ্গলও সিনিয়র প্লেয়াররা খেলিয়েছে, মোহনবাগানও সিনিয়র প্লেয়াররা খেলিয়েছে। কেউ বেশি কেউ কম, একজন দুজন, কিন্তু কলকাতা লিগে কোথাও তো কোনো নর্মস নেই যে এই বয়সে প্লেয়ার খেলাতে হবে বা এই প্লেয়ারদের খেলানো যাবে না। হ্যাঁ, একটা যেটা বাধ্যবাধকতা আছে, যেটা করা হয়েছে, সেটা হচ্ছে ভূমিপুত্র সংরক্ষণ করা হয়েছে। 6 জন বাঙালিকে খেলাতে হবে, 6 জন ভূমিপুত্রকে খেলাতে হবে, এটা বলা হয়েছে। এর মধ্যে তো আর কোথাও দোষের কিছু ছিল না। তবে অনেকেই এই ইস্টবেঙ্গল কয়েকজন সিনিয়র প্লেয়ারকে খেলানো নিয়ে অনেক মোহনবাগানের নানান রকম বক্তব্য শোনা যাচ্ছে এবং এটা নিয়ে একেবারে দেবজিৎ মজুমদারকে খেলানো নিয়ে বা তাকে নানান রকম কটূক্তি করা হচ্ছে, নোংরা গালাগাল দেওয়া হচ্ছে। আমার মনে হয় এই ধরনের বিষয়গুলো কখনোই কাম্য নয়। দুটো দলের খেলা যখন হচ্ছে, খেলাটা মাঠে হচ্ছে, মাঠে হোক। সেই মাঠের খেলা বাইরে কেন এফেক্ট পড়বে? আর কোথাও গিয়ে ইস্টবেঙ্গল নিয়ম ভঙ্গ করে তো জেতেনি। অনেকে বলছেন যে আইএফএ ইস্টবেঙ্গলের সদয়, সেই কারণেই নাকি এই ম্যাচটা এক সপ্তাহ পিছিয়ে দিয়ে 26 তারিখে করা হয়েছে। বিষয়টা তা নয় ভাই। কল্যাণী স্টেডিয়াম রেডি ছিল না, নিরাপত্তা দিতে পারছিল না পুলিশ, সেটাই হচ্ছে কারণ। এটা ইস্টবেঙ্গলকে ফেভার দেওয়ার জন্য কিছু হয়নি। আর যদি তাই হয় তাহলে তো মোহনবাগানও এই কিয়ার নাসিরি, সোহেল ভাটদের খেলাতে পেরেছে, ফেভারটা তো তারাও পেয়েছে ভাই। তো এটাকে ধরে ইস্টবেঙ্গলকে কটূক্তি করার কোনো মানে হয় না। দিনের পর দিন তো মোহনবাগানও জিতেছে, কই ইস্টবেঙ্গল তো এই লেভেলে গিয়ে করেনি কটূক্তি। এটা হওয়া উচিত নয়। এবং সেই বিষয়টা এমন জায়গায় পৌঁছে যায় যে মোহনবাগানের কয়েকজন সমর্থককে ধরে মারধরও করা হয়েছে। এটাকেও আমি সাপোর্ট করি না। আমি কিন্তু বারবার বলি, আমার এখানেও যখন আমি লাইভ করি অনেকেই মানে একে অপরকে নানান রকম কটূক্তি করার চেষ্টা করে, আমি কিন্তু সেটাকে আটকে দিই। আমি বলি যে না, আমার এই ভিডিও অনেক মোহনবাগান সমর্থকও কিন্তু দেখেন। অনেক প্রচুর ইস্টবেঙ্গল সমর্থক দেখেন, যেমন মোহনবাগান সমর্থকরাও দেখেন। তাই আমি বলি যে মোহনবাগান সমর্থকদেরকে এমন কোনো কটূক্তি আমরা করব না, বা ইস্টবেঙ্গল সমর্থকদেরকেও কিন্তু এখানে তেমন কোনো কটূক্তি করা হবে না, করা যাবে না। কিন্তু সেটা কি ঘটছে? মাঠের বাইরে খেলার উত্তাপ পৌঁছে যাচ্ছে। মাঠেও কালকে কিছুটা উত্তাপ ছিল, কিন্তু অসাধারণ অ্যাটমসফিয়ার ছিল, ভালো খেলা হয়েছে, অসম্ভব একটা ভালো ডার্বি ম্যাচ আমরা দেখতে পেয়েছি। এটাই তো ফুটবল। ফুটবলে তো এটা হওয়া উচিত। কিন্তু ফুটবলের বাইরে কেন হবে? ম্যাচের বাইরে কেন একে অপরকে কটূক্তি, গালাগাল, মারপিট এই জায়গাটা কেন যাবে? এটা ঠিক, ম্যাচে কিছু ঘটনা ঘটেছে, উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটেছে, সেটা ম্যাচের অঙ্গ। সেটা ঠিক করবেন রেফারি, দেখে নেবেন ব্যাপারটা। দেখেওছেন। দীপেন্দু বিশ্বাসের যে ফাউলটা, সেটা নিয়ে রেড কার্ড হতে পারতো কি হয়নি, সেটা রেফারি ডিসাইড করেছে যে ঠিক নয়, রেড কার্ড হয়নি, ফাউল দেয়নি। যাই হোক, সেটা রেফারির কাছে ছেড়ে দেওয়া উচিত। মাঠের ভেতরে তো আমরা মানে ইনভলভ হতে পারি না, বা সেই ডিসিশনকে কখনো পাল্টে দিতে পারি না। হ্যাঁ, সেখানে ভার থাকলে হয়তো অন্যরকম হতে পারতো, বাট যেটা নেই। কিন্তু দীপেন্দু যেটা করেছে সেটাও ঠিক নয়। কিন্তু সেটা রেফারি মনে করেছে যে রেফারি যথোপযুক্ত যা ব্যবস্থা নিয়েছেন তিনি, সেটা নিয়ে তার রেসটা টেনে নিয়ে এসে মোহনবাগান সমর্থকদেরকে মারধর করা বা ইস্টবেঙ্গলের কাউকে বাছাই করে কাউকে গালাগাল দেওয়া, ভাই কেউ নিয়ম ভঙ্গ করে খেলতে যায়নি। নিয়ম ছিল, নিয়মের ব্যবহার করেছে, আর তাতে ম্যাচ জিতেছে। ম্যাচ জেতাটাই দিনের শেষ কথা। এখানে তো আর ইস্টবেঙ্গল মেসি কে নিয়ে এসে নামিয়ে দেয়নি খেলতে, বা কোনো বিদেশিকে খেলানো হয়নি নিয়ম ভঙ্গ করে। যদি নিয়ম ভঙ্গ করে থাকে মনে হয়, তাহলে আইএফএ কে জানান। সেটা না করে কেউ কাউকে গালাগাল দেবে, কেউ কাউকে মারধর করবে, এটা কখনোই সমর্থনযোগ্য নয়। সেটা ইস্টবেঙ্গল সমর্থক হোক, মোহনবাগান সমর্থক হোক। এই নোংরামোটা আমার মনে হয় বন্ধ হওয়া উচিত। ভারতে, বিশেষ করে কলকাতার এই ডার্বি কিন্তু বিদেশে বসেও বহু মানুষ দেখেন। কালকেই আমি যখন লাইভ করছিলাম, বিদেশ থেকে, সৌদি আরব থেকে একজন দেখছিলেন, তিনি বাঙালি, তিনি দেখছিলেন। ফলত তার সঙ্গে নিশ্চয়ই সৌদির কোনো মানুষও দেখছিলেন হয়তো। কিন্তু তারপর যদি তারা শোনেন যে দুটো দলের সমর্থকরা মারপিট করেছেন, সেটা তো কখনো ভালো বিজ্ঞাপন নয়। এই আরজি করে ঘটনার সময় আমরা দেখেছিলাম, যখন ডার্বি ম্যাচ বাতিল হয়ে যায়, গত বছরের কথা বলছি,
তখন কিন্তু ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান একসঙ্গে প্রতিবাদ করতে পথে নেমেছিল। মোহনবাগানের সমর্থকের কাঁধে চড়ে ইস্টবেঙ্গল সমর্থকরা প্রতিবাদ করছিল। তাহলে সেই যে একতা সেটা আজকে কোথায় গেল? একে অপরের বিরুদ্ধে খেলতে নামলেই খেলায় কেউ একজন হারলেই আরেকজনকে মারধর করতে হবে, মাথা ফাটিয়ে দিতে হবে, মুখ ফাটিয়ে দিতে হবে, গালাগাল করতে হবে। এই পরিবেশ কেন তৈরি হবে? এটা তো ফুটবলের জন্য কখনো ভালো বিজ্ঞাপন নয়। তাহলে তো সত্যিই এবার ডার্বি করাই যাবে না হয়তো, তাই না? তারপরে তো সংগঠকরা বলবে ডার্বি ম্যাচ করা যাবে না। আর সেটা যাতে না করা যায় তার চেষ্টাই আপনারা করছেন সমর্থকরা। আমরা চাই ডার্বি ম্যাচ দেখতে, এরকম উত্তেজনাপূর্ণ এরকম ফুটবলই তো দেখতে চাই আমরা। বাঙালির মানে কি বলবো? বাঙালি আর ফুটবল রক্তে রয়েছে। আর সেখানে যদি ডার্বি ম্যাচটাই না হয়, তাহলে এর থেকে আর খারাপ কি হতে পারে? কলকাতায় ডার্বি ম্যাচটা হলো না। কলকাতা লিগের ম্যাচ, কলকাতা ডার্বি, সেখানে কলকাতার যুবভারতী স্টেডিয়ামে ডার্বি হলো না। হলো কোথায়? কল্যাণী স্টেডিয়ামে মাত্র ১০,০০০ দর্শক ঢুকলো। কিন্তু সেখানেও সমর্থকদের উপরে হামলা, মারপিট, গালাগাল এগুলো কেন হবে? দুতরফের সমর্থকদের কাছেই আমার অনুরোধ যে আপনারা এই বিষয়গুলো করবেন না। এটা ভুল বিজ্ঞাপন হচ্ছে। কর্মকর্তাদের বলবো এই ঘটনা যথার্থ তদন্ত হওয়া উচিত, কিংবা প্রশাসনকেও বলবো এই ঘটনার যথার্থ তদন্ত হওয়া উচিত এবং যে বা যারা করেছে তাদের উপযুক্ত শাস্তি হওয়া উচিত। এটা কখনোই কাম্য নয় যে একে অপরের সমর্থককে মারধর করব। প্রতিদ্বন্দ্বিতা থাকুক, মাঠে দারুণ প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ হোক, হয়েওছে তো। অসম্ভব ভালো একটা ম্যাচ দেখেছি আমরা। যে বা যারা মাঠে গিয়ে ম্যাচ দেখেছেন তাদের পয়সা উসুল হয়ে গেছে। এমন একটা ফুটবল ম্যাচ দেখার জন্যই তো আমরা অপেক্ষা করে থাকি। কিন্তু সেখানে এই ঘটনা সত্যিই কাম্য নয়, সত্যিই কাম্য নয়। এর পাশাপাশি আপনাদের জানাবো যে আহাদাত তিনি আজকে চলে আসবেন। 7:30 নাগাদ তার আসার কথা। 7:30 8টা এরকম টাইমে হয়তো দেখা গেল 8:30 9টার সময় বেরোবেন তিনি বিমানবন্দর থেকে। ইস্টবেঙ্গলের সমস্ত বিদেশি ফুটবলাররাই কিন্তু এই আহাদাত যদি চলে আসে, হামিদ আহাদাত, তাহলে কিন্তু সমস্ত বিদেশি ফুটবলাররাই কিন্তু চলে আসছে। ফলত ইস্টবেঙ্গল ফুল স্ট্রেংথ নিয়েই কিন্তু ডুরান্ড কাপ খেলতে নামবে। পরবর্তী ম্যাচ 6ই অগস্ট। একটা ম্যাচ হয়ে গেছে, ইস্টবেঙ্গল প্রথম ম্যাচটা জয়লাভ করেছে, বড় ব্যবধানে জিতেছে সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে। কিন্তু দেখতে হবে যে পরের ম্যাচগুলোকে যাতে ইস্টবেঙ্গল ভালো পারফর্ম করে শুধু নয়, এই বিদেশি ফুটবলার নতুন যে রিক্রুটমেন্ট হয়েছে এবং ইস্টবেঙ্গল যেন একটা টিম হিসেবে খেলতে পারে, সেটাই দেখা অস্কার বুজোর কাজ। এবং নিঃসন্দেহে গতকালের ডার্বি জয়, ডুরান্ড কাপের ফার্স্ট ম্যাচ জয় ইস্টবেঙ্গলকে বাড়তি একটা অক্সিজেন দেবে, উদ্বুদ্ধ করবে। এটা মনে হয় না আর বলার অপেক্ষা রাখে। সো আমরা দেখতে চাই এবং আজকে নিঃসন্দেহে বলবো যে যখন হামিদ আহাদাত আসবে বিমানবন্দরে, বোধহয় ইস্টবেঙ্গল সমর্থকদের ভিড় উপচে পড়বে তাকে স্বাগত জানাতে। মরক্কান এই স্ট্রাইকার আগামী দিনে ইস্টবেঙ্গলের জয়ের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং ইস্টবেঙ্গলের যে গোল খরা দেখা গিয়েছিল আইএসএল এ, সেটা মেটে কিনা সেদিকে আমাদের অতি অবশ্যই নজর তো থাকবে। কারণ আইএসএল হবেই এমনটা কিন্তু কনফিডেন্টলি বলছেন এআইএফএফ এর সভাপতি কল্যাণ চৌবে। কল্যাণ চৌবে বলেছেন যে আইএসএল হবেই হবে। সেটা কবে হবে? হয়তো কিছুটা পিছোচ্ছে, স্বাভাবিকভাবে পিছোবে এবং কি ফরম্যাটে হয়, ফরম্যাটে কোনো অদল-বদল হয় কিনা সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু এই টিম গঠন কোথাও গিয়ে বৃথা যাবে না। এরই মধ্যে এফসি গোয়া তাদের হোম আ ম্যাচের জন্য জার্সি ইনভেল করেছে। মানে সেই প্রদর্শনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। যারা এফসি গোয়া এবার হোম ম্যাচগুলো এই জার্সি পরেই খেলবে। আ অসাধারণ। প্রত্যেকেই কিন্তু আস্তে, আস্তে করে প্রস্তুতি নিচ্ছে। এফসি গোয়া গতবারের সুপার কাপ জয়ী, সুপার কাপ চ্যাম্পিয়ন এবং তারা আ এএফসিও খেলবে। তো ফলত তাদের উপরে অনেক আশা প্রত্যাশা রয়েছে, যে কারণেই মানালো ইন্ডিয়ান টিমের কোচের পদ থেকে পদত্যাগ করেছেন। তো মানালোর জায়গায় কে হবেন? মোটামুটি ঠিক খালেদ জামিলই কিন্তু সেই পদে বসতে চলেছেন। আ চেন্নাই কোচ যিনি ছিলেন ক্রোয়েন, তাকে কিন্তু ওয়েন কোয়েলকে আ জামশেদপুর এফসি কোচ করতে পারে বলে শোনা যাচ্ছে। চেন্নাই থেকে তিনি পদত্যাগ করেছেন বা অবসর তাকে মানে তাকে থ্যাংক ইউ বলে দেওয়া হয়েছে। তো জামশেদপুরের যে কারণেই কিন্তু জামশেদপুরের যে কোচ খালেদ জামিল, তিনি ইন্ডিয়া টিমের কোচ হবে বলেই বোধহয় জামশেদপুরও ইতিমধ্যে খুঁজতে শুরু করে দিয়েছে। আর খালেদ জামিল মোটামুটি আ তাকেই বোধহয় ঠিক করেই রেখেছে এআইএফএফ। এআইএফএফ আরেকটা বিষয় জানিয়েছে, এই যে বলা হচ্ছে পেপ গুয়ার্দিওলা বা জাভি হের্নান্ডেজ তারা এপ্লাই করেছিল। সুব্রত পালি কিন্তু এটা জানিয়েছিল টাইমস অফ ইন্ডিয়াকে। কিন্তু এখন বলা হচ্ছে যে না, এরা কেউই এপ্লাই করেনি। বাস্তবিকই আসলে গোটা বিষয়টাই ফেক।
কেউ তাদের নাম ভারিয়ে এই অ্যাপ্লিকেশন করেছিল, এটা ফেক অ্যাপ্লিকেশন। সে কারণেই এআইএফএফ এই অ্যাপ্লিকেশনগুলোকে গুরুত্ব দেয়নি, এটা তারা বিজ্ঞপ্তি দিয়ে রীতিমতো জানিয়ে দিয়েছে বলে জানা যাচ্ছে। এখন জানি না এর সত্য মিথ্যা, তো সত্যি এআইএফএফ বলতে পারবে, ফলত আমাদের এআইএফএফ এর যে স্টেটমেন্ট সেটাকেই অফিসিয়াল স্টেটমেন্ট হিসেবে ধরে নিতে হবে। এখন দেখা যাক কি হয়। এবং আমি আবারও বলবো, দুই দলের কর্মকর্তাদের, দুই দলের সমর্থকদের উদ্দেশ্যে আমার আবারও বার্তা থাকবে যে খেলার উত্তেজনা, মাঠে হার জিত এগুলো মাঠেই ফেলে আসুন। পরবর্তী পর্যন্ত রেশ টানবেন না। একে অপরকে গালাগাল দেওয়া, মারপিট করা, এটা কিন্তু ফুটবলের জন্যও ভালো নয়। ফুটবলের জন্য ভালো নয়। প্লিজ এটা নিজেরা একটু মাথায় রাখুন। কেউ কাউকে আঘাত দেওয়াটা কোনোভাবেই, সেটা শারীরিক হোক, মানসিক হোক, এটা ঠিক নয়। এটাই বলবো। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। আপনারা যারা যারা এই বিষয়টার সাথে সহমত তারা সাপোর্ট করুন, কমেন্ট করুন, লাইক কমেন্ট তো করবেন। আর নতুন হলে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। থ্যাংক ইউ।